অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে উস্কানিমূলক বক্তব্য রাখছে, মুসলমানদের প্রতি অনেক অন্যায় করছে এবং অবৈধভাবে সীমান্ত দিয়ে পুষিনের চেষ্টা করছে, রাতে চেষ্টা করেছে এবং আমাদের বিজেপি শক্ত অবস্থানের কারণে সেটা অনেকটা রোধ করতে পেরেছে। কিন্তু অনেকেই তারা দাবি করছে যে এর মধ্যেই ৪,৮০০ জনকে পুশিন করা হয়েছে এবং আরো ৪০০ জনের মতো অপেক্ষায় আছে বা ৮০০ জনের মতো অপেক্ষায় আছে, এরকম একটা সংখ্যা তিনি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক উস্কানিমূলক, বাংলাদেশিদেরকে জামাই আদর করা হবে না, বাংলাদেশিকে দেখে এখানে রাখা হবে না, এরকম নানা কথাবার্তা প্রতিদিনই শুভেন্দু অধিকারী বলছেন। এবং যে সীমান্তে কাঁটাতারের বেড়ার কথা সেটিও উনি বলছেন যে এবং শুধু শুভেন্দু অধিকারী না, অমিত শাহকেও আমরা বলতে শুনছি, জয় শাহওয়ালকেও আমরা বলতে শুনছি যে বাংলাদেশিদেরকে অবৈধ অভিবাসী বলতে। তারা বাংলাদেশিদেরকেই আমরা দেখতে পাচ্ছি যে একতরফা ভাবে পুশিং করছে এবং মানে ভারতীয়দেরকেও ওই সুযোগে, যারা মমতার ভোটার তাদেরকেও তারা রাখতে চাচ্ছে না, যারা শুভেন্দু অধিকারীকে ভোট দেয়নি। সেখানে আসলে ভোটের হিসাব নিকাশ নিয়ে একটা মানে কারসাজি করা হচ্ছে এবং সেখানে যাতে মমতার ভোট নষ্ট হয়ে যায় সেটাকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে এটার জন্যই আসলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, যারা মমতার ভোটার। এবং সাথে সাথে বাংলাদেশিদেরকেও কোনোভাবে বাংলাদেশকে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে কয়েকবার এই ব্যাপারে চিঠি দেওয়া হলেও তারা কোনো নাক গলায়, মানে তারা কোনো উত্তর দেয়নি, এরকম বলছেন। কিন্তু আমাদের তথ্য উপদেষ্টা যেটা বলেছেন যে এটা আসলে বাংলাদেশকে উত্তেজিত না করার জন্য না, এটা তাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল। শুভেন্দু অধিকার রাজনৈতিক কমিটমেন্টের কারণেই এই ঘটনাটা করা হচ্ছে, ফুসিং করা হচ্ছে। কিন্তু এটি মিটে যাবে দুই দেশের আলোচনার মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি এবং এলাকার সীমান্তবর্তী এলাকার মানুষজন এটিকে ঠেকানোর জন্য রাতভর পাহারা দিচ্ছে এবং বিজেপিকে গুলি করবে, পাল্টা গুলি করবে, এমনটাও বলছে বিএসএফ। যদিও বিজেপি শক্ত উত্তর দিয়েছে যে বিজেপির পক্ষ থেকেও গুলি করা হবে, তারাও বসে থাকবে না হাটগুটি। এরই মধ্যে বাংলাদেশের নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি এসেছেন। তিনি এসে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একই সঙ্গে করা হয় ১৬০ কোটি, দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য দুই দেশের সহযোগিতা থাকা প্রয়োজন। যেখানে একদিকে পুশিং করছে, বাংলাদেশকে যন্ত্রণা করছে, বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে, সেখানে উনি মানে এক ধরনের মিলের কথা বলছেন, যে সেখানে এক ধরনের সমঝোতার কথা বলছেন, দুই দেশের এক দুই শক্তিকে এক হওয়ার কথা বলছেন। এবং বাংলাদেশে পৌঁছেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে একটা শক্তিতে রূপান্তরিত হবে এবং ওই শক্তি পুরো বিশ্ব, পুরো পৃথিবী দেখবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যে আগামী প্রজন্মের খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সবকিছু কাজ করবে একসঙ্গে। দুই দেশের প্রতিভা সম্পদের কাজে লাগিয়ে ভবিষ্যতে প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন তিনি। এবং সীমান্তের পুশিন সম্পর্কে ভ্রমণ ও বাণিজ্যের আরোপিত নিষেধাজ্ঞা, যে বিধিনিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি হাইকমিশন বলেন যে ভারত ও বাংলাদেশের অভিন্ন আকাশ বাতাস ভাগাভাগি করে দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং বাংলাদেশে আসার পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন ও বেনাপোলে স্থল বন্দরের প্রতিনিধিরা তাকে স্বাগত জানিয়েছে এবং এক শক্তিতে রূপান্তর হওয়ার কথা তিনি বলেছেন। সো প্রিয় দর্শক, দেখা যাক যে ত্রিবেদী আসার পরে বাংলাদেশের সাথে আসলে ভারতের সম্পর্কের কোনো উন্নয়ন ঘটে কিনা।